মধ্যাকর্ষণ কি, কেনই বা কোনো বস্তুকে যদি আমরা উপরে ছুড়ি সেটি নিচের দিকে পড়ে, কেনই বা বৃষ্টির ফোঁটা উপর থেকে পৃথিবীর দিকে ঝরে পড়ে। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে হয়তো উত্তর বলে ফেলেছ যে স্যার এগুলোর পিছনে মেন যে কারণ সেটা হচ্ছে মধ্যাকর্ষণ। এখন এই মধ্যাকর্ষণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমাদের বলি যে এই মধ্যাকর্ষণ নিয়ে অনেক রকম গল্প বলে যে নিউটনের মাথায় নাকি একদিন আপেল পড়লো এবং তারপর তিনি এই যে মহাকর্ষের সূত্র তিনি দিয়ে দিলেন। গল্পটা আদেও সেটাও নয় যে হট করে একদিন তার মাথায় আপেল পড়লো এবং তিনি মহাকর্ষের সূত্র আবিষ্কার করে ফেললেন। এই যে মহাকর্ষ, এই আবিষ্কারের পেছনে কয়েকশো বছরের কঠোর পরিশ্রম রয়েছে, কোনো একজনের ফর্মুলা নয় এটা। যে আমরা যদি একটু বলি যে নিউটন এই যে আপেল পড়ার ঘটনা, শুধু সেটা দিয়ে এই মধ্যাকর্ষণ শক্তি বা এই যে ফর্মুলা এটা আবিষ্কার হয়নি। এটা সত্য যে আজকে আমরা যে রূপে দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন বা যে বর্তমান যে মধ্যাকর্ষণের যে রূপটা, সেটা অবশ্যই স্যার আইজ্যাক নিউটনের দান, কিন্তু তার পেছনে একটি গভীর কাহিনী আছে। তো সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। আজকে আমরা মহাকর্ষ নিয়ে কথাবার্তা বলবো এবং এটি হচ্ছে আমার ইউটিউব জগতের প্রথম লেকচার। তো চলো শুরু থেকে শুরু করি। তো গল্পটা শুরু হচ্ছে আজ থেকে প্রায় 2300 বছর পূর্বে। এরিস্টটল বলে একজন দার্শনিক ছিলেন, তোমরা সকলে হয়তো জানো বা আগে নাম শুনেছ। এই যে এরিস্টটল, ইনি প্রথম আমাদের এই দুনিয়ার সামনে একটি কথা বলেন, সেটি হচ্ছে যে পৃথিবী কেন্দ্রে আছে এবং পৃথিবীকে কেন্দ্র করে যত সমস্ত গ্রহ নক্ষত্র বা যত মহাজাগতিক বস্তু স্টোরে এই সমস্তগুলা ঘোরাঘুরি করছে। তো তিনি তো বলে দিলেন। এখন তার এই যে কথাটি সেটা সত্য নাকি মিথ্যা সেই সময় তো বলার কেউ ছিল না। তারপর আসেন টলেমি বলে একজন দার্শনিক, তিনিও সেই একই কথা বলেন। তিনিও সেটাই বলেন যে পৃথিবী কেন্দ্রে আছে এবং তাকে কেন্দ্র করে বাকি যে গ্রহ নক্ষত্রগুলো এই সমস্তগুলো ঘুরছে। এবং টলেমি আরো বলেন যে যদি একটি ভারী বস্তু আর একটি হালকা বস্তুকে আমরা সমান উচ্চতায় থেকে ছাড়ি, তাহলে ভারী বস্তু আগে পড়বে এবং যে হালকা বস্তু সেটি পরে পড়বে। তোমরা হয়তো বলতে পারো সেটাই তো স্বাভাবিক, কিন্তু পরে গিয়ে তোমরা বুঝতে পারবে যে সেটা স্বাভাবিক নয়। আচ্ছা, তিনি আরো বলেন যে ওই যে গ্রহ নক্ষত্রগুলা ঘোরাঘুরি করছে, তারা বৃত্তপথে ঘোরাঘুরি করে। তার 400 বছর পর একজন আমাদের ভারতীয় গণিতজ্ঞ বলো, দার্শনিক বলো বা বিজ্ঞানী বলো, আর্যভট্ট একটি হেলিওসেন্ট্রিক মডেল বা সূর্যকেন্দ্রিক মডেলের উন্মোচন করেন। তিনি বলেন যে না, পৃথিবী কেন্দ্রে নয়, বরং সূর্য কেন্দ্র আছে এবং সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহ নক্ষত্রগুলা ঘোরাঘুরি করছে। তার প্রায় মোটামুটি 1000 বছর পর আরেকজন পোল্যান্ডের ধর্মযাজক, যার নাম হচ্ছে কোপারনিকাস। তোমরা হয়তো জানো যে এই কোপারনিকাসকে তোমরা হয়তো আগে নাম শুনেছ। তিনি বললেন যে আর্যভট্ট যে কথাটা বলেছিলেন যে পৃথিবী সূর্য কেন্দ্রে আছে এবং পৃথিবী বা অন্যান্য গ্রহ নক্ষত্রগুলা এই সূর্যকে কেন্দ্র করে ঘোরাঘুরি করছেন, তিনিও সেই কথাই বললেন। এবং তিনি একটি মডেল আমাদের কাছে উপস্থাপন করলেন যে সূর্য কেন্দ্রে আছে, স্থির আছে এবং বাকি গ্রহগুলা এর চারপাশে ঘোরাঘুরি করছে। এই কোপারনিকাসকে গ্যালিলিও সমর্থন করলেন। গ্যালিলিওর নামও তোমরা শুনেছো। আচ্ছা, অনেকের এখানে ধারণা আছে যে গ্যালিলিও নাকি দূরবীন আবিষ্কার করেছিলেন। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেনি। গ্যালিলিও দূরবীনের সাহায্যে এই ব্রহ্মাণ্ডটাকে কিছু অবজারভেশন করেছিলেন। আচ্ছা, তো গ্যালিলিও কোপারনিকাসকে সমর্থন করেছেন না, কোপারনিকাস যেটা বলছে সেটা ঠিক, এবং তার জন্য গ্যালিলিওকে আদালতের মুখোমুখিও হতে হয়েছিল। কারণ সে সময় তো ধর্মযাজকরা যেটা বলতো সেটাই ঠিক, বাকি সব ভুল। তো সেই কারণে গ্যালিলিও এই কোপারনিকাসকে সমর্থন করতে গিয়ে নিজেরও
অসুবিধায় পড়ে গিয়েছিলেন। তারপর আরেকজন মহান দার্শনিক আছেন, টাইকো ব্রাহে। টাইকো ব্রাহে এই যে ভদ্রলোক, একে বলা হয় লাইফ টাইম অ্যাস্ট্রোনমার। কেন লাইফ টাইম অ্যাস্ট্রোনমার? কারণ ইনার কাজ ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে গ্রহ নক্ষত্রগুলা কোথায় কোথায় কি উঠানামা করছে বা ওদের অবস্থান, এইসব নিয়েই ইনার দিনচর্চা। তিনি খালি চোখে সকাল থেকে সন্ধ্যা শুধু ওইটাই করতেন যে গ্রহ কোনখানে অবস্থান করছে, দিনের রাত্রে কোথায় এসে, এই সমস্ত গুলা নিয়ে ইনার গবেষণা। এই জন্য তাকে লাইফ টাইম অ্যাস্ট্রোনমার বলা হয়। আচ্ছা, ইনার সহকর্মী ছিলেন কেপলার। কার সহকর্মী? টাইকো ব্রাহের। আচ্ছা, টাইকো ব্রাহের যেহেতু ইনি সহকর্মী ছিলেন, ফলে ইনার যে সমস্ত যেগুলো ডাটাগুলো ছিল, তিনি যতগুলা খালি চোখে অবজারভেশন করেছিলেন, এর কাছে এনার ডাটা ছিল। এই ভদ্রলোক অনেক কিছু ডাটা কালেকশন করে তার রাখা ছিল, কিন্তু দুর্ভাগ্য কিছুদিন পর এই যে টাইকো ব্রাহে মারা যান। খুবই দুর্ভাগ্যজনক। তো আচ্ছা, অনেকে অনেকে প্রবাদও বলে যে কেপলার ইনার সহকর্মী ছিলেন এবং তিনি নাকি একটা ঝামেলা আছে, সেটা ওই ঝামেলাটা আমাদের জানার দরকার নেই। কেপলার কি করেছিলেন? কেপলার এই যে টাইকো ব্রাহের যে গবেষণা, সেইগুলো থেকে তিনি কেপলার 3টি সূত্র দিয়েছিলেন। সেই সূত্রগুলো তোমরা হয়তো ক্লাস 7-এ পড়েছিলে। কেপলারের প্রথম সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র এবং কেপলারের তৃতীয় সূত্র, এগুলো তোমরা পড়েছিলে। আমাদের নিয়ম অনুযায়ী কেপলার সূত্রগুলো এখন পড়া উচিত প্রথমেই, কিন্তু আমরা সেটা শেষে পড়ব। তো কেপলার টাইকো ব্রাহের যে ডাটাগুলো ছিল তা থেকে 3টি ফর্মুলা বার করলেন। কেপলারের প্রথম সূত্র বলে, দ্বিতীয়টাকে বলে কেপলার দ্বিতীয় সূত্র, তৃতীয়টাকে বলা হয় কেপলার তৃতীয় সূত্র। তারপর বাজারে আসে নিউটন। নিউটন এই কেপলারের 3টি সূত্র পড়লেন এবং বাকি এদের যে রিসার্চ এগুলো পড়লেন, এবং তারপর তিনি এই যে আমাদের মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি এর খোঁজ করেন। এখন কিভাবে করেন, কি নেই, এই সমস্তগুলা কথা আমরা জানব। দেখো, আমরা জানি যে এই যে পৃথিবী, একে কেন্দ্র করে চন্দ্রমা প্রদক্ষিণ করছে। পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ এরকম ঘোরাঘুরি করছে। আচ্ছা, চাঁদ এখন এই জায়গাটায় আছে, কিছুদিন পর সে এখানে আসবে, তারপর এইখানে, তার এইখানে, কিছু পর এরকম ভাবে তিনি চাঁদ প্রদক্ষিণ করছে। এখন তোমরা যদি লক্ষ্য করো, চাঁদের যে গতিবেগ, সেটার মান হয়তো একই আছে, কিন্তু তার দিকটা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। দেখো, এদিকে ছিল তখন তার দিক এদিক হলো, এখানে যখন হয়তো দিক এদিক হলো, যখন এইদিক এলো তখন এইদিক হলো, তখন এইদিক হলো। এরকম ভাবে প্রতি মুহূর্তে তার গতিবেগের যে দিকটা সেটা পরিবর্তন হয়েছে, মান হয়ে আছে। এখন তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে জানবে যে গতিবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই যে গতিবেগের, এই যে চাঁদের দিকটা পরিবর্তন হচ্ছে, তার মানে কি তার গতিবেগেরও পরিবর্তন হচ্ছে। তো এই যে গতিবেগের যে পরিবর্তন, তাহলে গতিবেগের পরিবর্তন হওয়ার জন্য কোথাও না কোথাও একটা বল প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? একটা বল। কারণ নিউটনের সেই দ্বিতীয় সূত্র F সমান ma থেকে, যদি কোনো বস্তু এরকম ভাবে বৃত্তপথে, বা এটা তো ইলিপ্টিক্যাল পাথ হচ্ছে, বৃত্তপথে যদি ঘোরাঘুরি করে, তার প্রতি মুহূর্তে তার গতিবেগের দিকটা পরিবর্তন ঘটে, এবং গতিবেগের দিক পরিবর্তন হলে মানে গতিবেগের পরিবর্তন হচ্ছে। তো গতিবেগের পরিবর্তনের জন্য একটা বল প্রয়োজন হয়। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি। একটা রশ্মি নিয়ে তোমরা যদি একটা মানে যে কোনো একটা ভারী বস্তু নাও, এরকম করে করে ঘোরাতে থাকো, তাহলে তার ওই যে একটা রাউন্ড শেপ করছে। তো এই যে তোমরা ঘোরাচ্ছ, যতক্ষণ বল প্রয়োগ করবে ততক্ষণ সে ঘুরবে, আর যেই তুমি বল প্রয়োগটা ছেড়ে দিবে, ঘোড়াটা তখন পড়ে যাবে নিচে। তো এখন দেখো, এই যে গতিবেগের পরিবর্তন হলো, তার জন্য কোথাও না কোথাও একটা বলের প্রয়োজন পড়লো। তো
এই যে চাঁদ এর পাশে ঘোরাঘুরি করছে, এইটার একটা জেনুইন উত্তর সর্বপ্রথম নিউটন দেন। তিনি বলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো আকর্ষণ বল আছে, তবেই চাঁদ এর চারপাশে ঘোরাঘুরি করছে। ওই যে আমি এক্সাম্পলটা বললাম তোমাদেরকে, যে কোনো একটা রশ্মি যদি আমরা এরকম করে ঘোরাতে থাকি, তুমি যতক্ষণ বল প্রয়োগ করবে এরকম ভাবে ঘোরাতে থাকবে, ততক্ষণ সে ওই পথে ঘুরবে, পড়ে যাবে। হ্যালো, আচ্ছা, এরপর নিউটন কি করলেন, এই যে এইখানে আমরা পৃথিবী যদি ড্র করি, এই যদি আমরা পৃথিবী ধরি, আচ্ছা, এইখানে আমরা চাঁদকে ধরছি। আচ্ছা, এই চাঁদকে কেন্দ্র করে, এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ এরকম ভাবে প্রদক্ষিণ করছে। তো এর ঘোরার জন্য যে কথা বললাম, যে যেহেতু একটা আকর্ষণ বল কাজ করছে, তবেই পৃথিবীর চারদিকে এরকম ঘোরাঘুরি করছে সে। হলো, আচ্ছা, এই জিনিসটা একটু যদি আমরা গাণিতিক ভাবে লক্ষ্য করি, গাণিতিক ভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে দেখবো নিউটন দেখেছিলেন যে এই চাঁদ পৃথিবীর চারদিকে একবার প্রদক্ষিণ করতে মোটামুটি এভারেজ বলছি আমি 27.3 ডেজ এই দিনটা লাগে চাঁদের একবার প্রদক্ষিণ করতে। এটা লিখে দিই চাঁদ বলে, বুঝতে পারছো? তাহলে পৃথিবীর চারদিকে চাঁদের একবার প্রদক্ষিণ করতে সময় কত লাগছে? 27.3 ডেজ। এটা মোটামুটি ভাবছি আমরা। আচ্ছা, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত? সেটা হচ্ছে 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার। আচ্ছা, এখন যদি আমরা এই চাঁদের ত্বরণ বার করি, চাঁদের ত্বরণ বলতে এটা যদি আমরা বার করি, তাহলে ওমেগা স্কোয়ার বাই আর হয়। এই ফর্মুলাটা তোমরা হয়তো আগে পড়েছ। আচ্ছা, ওমেগা সমান হয় 2π/t, বুঝা গেছে? তার স্কোয়ার ইন্টু আর, এখানে ব্র্যাকেট লিখে দিচ্ছি, ওমেগা সমান 2π/t, বুঝেছ? আচ্ছা, চলো এইটা সলিউশন করি। এটা 4πr²/t²। আচ্ছা, এটা আর, তাহলে 4π² থাকলো, আর এর ভ্যালু ওই যে 3.85 ইন্টু 10⁵ কিমি। হলো, আচ্ছা, টি মানে এই যে টাইম পিরিয়ড পর্যায়কাল কত? 27.3 তার স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবো এটা 0.0027 মিটার/সেকেন্ড²। এই যে ত্বরণটা পেলাম, বুঝা গেছে? তাহলে চাঁদের এই যে ত্বরণটা আমরা পেলাম, নিউটন তখন দেখলো যে এই যে ত্বরণটা পেয়েছি, তো এই ত্বরণ যদি কোনো না বল থাকে, তাহলে এই ত্বরণটা পাবো কোথায় থেকে? তাহলে নিশ্চয়ই কোনো না কোনো বল কাজ করছে এই চাঁদ আর এই পৃথিবীর মধ্যে, তবেই তো এই ত্বরণটা পেয়েছি। আচ্ছা, এই যে অদৃশ্য বল যার কারণে চাঁদরা পৃথিবীর এই চারপাশে ঘোরাঘুরি করছে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল, বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এই ত্বরণটা পেলাম, বুঝা গেছে? এটা পৃথিবীতে। আচ্ছা, নিউটন আবারও প্রশ্ন করলেন নিজেকে
যে ওই যে তিনি আপেল বাগানে বসেছিলেন এবং আপেল পড়লো, এই ঘটনাটা সবাই জানছে। তাহলে যদি কোন একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে পড়ে, তার অভিকর্ষ ত্বরণের মান কত হয়? 9.8। যে কোনো একটি বস্তু যদি পড়ে, তাহলে তার অভিকর্ষ ত্বরণের মান হয় 9.8। আচ্ছা, চলো আমরা পরে পেয়ে যাই। যদি কোনো একটি বস্তু পৃথিবী পৃষ্ঠে পড়লে তার ত্বরণ হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে কি? মানে 1 সেকেন্ডে বস্তুটি মোটামুটি, এটা যদি 10 ধরি তাহলে 10 মিটার পড়ে। এর মানে এটাই। আচ্ছা, তাহলে কোন একটি বস্তু ত্বরণ আর ওই চাঁদের ত্বরণ, নিউটন প্রশ্ন করেছিলেন যদি আপেলটি পৃথিবীর দিকে পড়ে, তাহলে চাঁদ কেন পড়ছে না? তাহলে এখন আমরা এই জিনিসটাকে এরকম ভাবে লিখবো যে আপেলের ত্বরণ আমরা ভাগ করব চাঁদের ত্বরণ কত পেয়েছিলাম? 0.0027। আচ্ছা, আর ওই যে একটা কোনো বস্তু যদি পৃথিবী পড়ে, তাহলে ওইটা আমরা আপেল ধরছি। তাহলে আপেলের ত্বরণ কত? 9.8। আচ্ছা, এটা পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 3600। করে নিও। হলো। আচ্ছা, এইখানে দেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার। হলো। আচ্ছা, এখন আবার দেখি ওই যে পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, আর ওই যে যে আপেলটার কথা আমরা বলছি, যে আপেলটি পৃথিবী পৃষ্ঠ থেকে তার দূরত্ব, এই দূরত্ব দূরে যদি আমরা ভাগ করি তখন আমরা কি পাবো সেটা দেখি একবার। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সমান 3.85 ইন্টু 10⁵ কিমি। হলো। আচ্ছা, আর পৃথিবী থেকে আপেলের দূরত্ব সমান, এটা 6400 কিমি লিখবো আমরা। তোমরা বলবে স্যার এই 6400 কিমিটা কি? এটা পৃথিবীর ব্যাসার্ধ। যদি কোনো একটা বস্তু পড়ছে তো আমরা এই পৃথিবীর ব্যাসার্ধটা ধরবো, পৃথিবী পৃষ্ঠে যেটা পড়ে তার দূরত্বটা এটা ধরবো। আচ্ছা, এটা যদি আমরা ভাগ করি এটা আমরা পাবো 60। ভালোভাবে লেখা যাক, কত পাবো? 60। এখন তোমরা লক্ষ্য করো, এটা তো হলো তোমার ত্বরণ, চাঁদের ত্বরণ আর আপেলের ত্বরণের ভাগ করে আমরা 3600 পেলাম। আচ্ছা, এটা পৃথিবী থেকে আপেলের দূরত্ব আর পৃথিবী থেকে ওই চাঁদের দূরত্ব কত পেলাম? 60। এখন যদি তোমরা লক্ষ্য করো, এই যে 60 স্কোয়ার সমানে 3600, বুঝা গেছে? তাহলে কোথাও না কোথাও এইরকম হচ্ছে ব্যাপারটা, যে স্যার এটা আর এর স্কোয়ার, সম্পর্কটা এরকম হওয়ার কথা। হ্যাঁ বলো। আচ্ছা, নিউটন মানে ধরেছিলেন এরকম যে ত্বরণ তার দূরত্বের সঙ্গে বর্গের এইটা ব্যস্তানুপাতিক, মানে ওই যে আপেলের আর চাঁদের যে দূরত্ব
আর ওদের দুটো ত্বরণের যে সম্পর্কটা কি পেলাম, এর সাথে আর এর স্কোয়ারের সম্পর্ক পেলাম। এখন তোমরা বলতে পারো যে স্যার এরকম কেন হলো, মানে এটা বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক কেন, সমানুপাতিকও তো হতে পারতো, এ ভেরিজিয়াস আর স্কোয়ার। তো এইটা যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদেরকে কেপলারের তৃতীয় সূত্র জানতে হবে। তো আপাতত এই জায়গাটা আমরা কেপলার যদি সূত্র মানে ডেরিভেশন করতে যাই তাহলে ক্লাসটা লম্বা হয়ে যাবে। তো ওই জন্য আমি আপাতত জায়গায় এইটুকু ধরে রাখো, পরে যখন আমরা কেপলারের সূত্র পড়বো তখন এরও এক্সপ্লেন আমি করে দেবো। বুঝা গেছে? আচ্ছা, তো এই যে সম্পর্কটা পেলাম। আচ্ছা, আরো একটা জানি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, এফ সমান, আচ্ছা এরকম এফ সমান এম এ, এটা জানি। সেখান থেকে আমরা লিখতে পারি যে এফ ভেরিজিয়াস এম বাই আর স্কোয়ার। বুঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো, যদি পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে, সেই জন্য চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরাফেরা করছে, তার মানে চাঁদও পৃথিবীকে আকর্ষণ করছে। নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী পৃথিবী যদি চাঁদকে আকর্ষণ করতে পারে তাহলে চাঁদও তো আকর্ষণ করছে, সেটা পরিমাণ কম বেশি সেটা আলাদা কথা। তো আমরা যদি পৃথিবীর ভরটা আমরা বড় ক্যাপিটাল এম লি, তাহলে সম্পর্কটা আমরা এইরকম পেয়ে যাব, বাই আর স্কোয়ার। বুঝা গেছে? তো তোমরা লক্ষ্য করো কি করে এটা এলো। প্রথম থেকে আমরা যদি আর একবার ডিসকাশন করি, তো এই দুটোর দূরত্ব আমরা চাঁদের আর আপেলের এই যে ত্বরণ বার করলাম, তাদের দূরত্বর সম্পর্ক বার করলাম, এবং সম্পর্কটা আমাদের গিয়ে এম তো দাঁড়ালো। ত্বরণের সাথে বর্গের এটা এটা তো আমরা এজিউম করেছি, এটা যখন আমরা পড়বো তখন এই সম্পর্কটা আমরা কেপলারের সূত্র থেকে পাই। আচ্ছা, যখন কেপলার ফর্মুলা পড়বো শেষের দিকে তখন আমি এটা এক্সপ্লেন করবো। এখন এটা আপাতত একটু বুঝে নিতে হবে। আচ্ছা, এইটা পেয়ে গেলাম। তারপর আমরা যদি এই প্রপোর্শনালিটিটাকে হাঁটাই তাহলে আমরা এরকম করতে পারি, জি সমান এম এম বাই আর স্কোয়ার। হলো, এই যে জি, এইটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। কি বললাম? এটা মহাকর্ষীয় ধ্রুবক। এর একটা ভ্যালু হবে, এর একক মাত্রা সমস্ত কিছু বার করবো। আচ্ছা, তাহলে জি সমান কি হবে দেখো, জি সমান এটা এই সাথে ইনটু হবে এফ আর স্কোয়ার, হলো, এবং এম এম। হলো, দেখো আরেকটা কথা বলি, এই যে ফর্মুলাটা নিউটন পেলেন এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার, এটা তো পৃথিবী এবং চাঁদের মধ্যে তিনি পেলেন। পরে তিনি এটাকে জেনারেলাইজ করেছেন এবং তিনি এই ফর্মুলা দিয়েছেন যে এই মহাবিশ্বের প্রত্যেক বস্তুই একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা বইয়ের ভাষা হলো। আচ্ছা, প্রথম তো তিনি চাঁদ আর পৃথিবীর মধ্যে থেকে বের করেছিলেন, তারপর জেনারেলাইজ করেছিলেন যে এরকম যদি একটা বস্তু নিই আর একটা বস্তু নিই, যদি তাদের ভর এইটা m1 ধরেছিলেন এবং এইটা m2 ধরেছিলেন, এটা বাচ্চাদের খেলে এটা মানে জেনারেলাইজ ফর্মুলা। মেন তো এটা যে কথাটা আমি বললাম এতক্ষণ ধরে, যে আলোচনা হচ্ছিল সেটা। আচ্ছা, এটা তাহলে জিটা কি হয়ে গেল, মহাকর্ষীয় ধ্রুবক। হলো, এর একটা ভ্যালু আছে, এর একক হবে, মাত্রা হবে। তার আগে বলি, এই যে জি এর মানটা নিউটন যে ফর্মুলা দিয়েছিলেন তার 16 বছর পর ক্যাভেন্ডিশ বলে একজন হেনরি ক্যাভেন্ডিশ বলে একজন সায়েন্টিস্ট এই জি এর ভ্যালু বার করেছিলেন। সেই জি এর ভ্যালুটা কত? সেই জি এর ভ্যালুটা হচ্ছে 6.670 × 24 - 24।
এর ভ্যালু, এই জি এর ভ্যালু নিউটনের সূত্র আবিষ্কারের মোটামুটি 71 বছর পর বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ বলে একজন বিজ্ঞানী ছিল, তিনি এই জি এর ভ্যালু বের করেছিলেন। এবং এই জি এর ভ্যালুটি খুবই সূক্ষ্ম। এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। আচ্ছা, এর একক হবে একটা, এফ এর একক কি তাহলে? এফ মানে বল, ওর একক হচ্ছে নিউটন। হ্যালো, আচ্ছা, এখানে আর স্কোয়ার মানে দূরত্বের স্কোয়ার, মানে নিউটন ইন্টু মিটার স্কোয়ার, আর নিচে ভর ইন্টু ভর, মানে যদি এসআই আমরা এটা এসআই এর কথা বলছি, ইউনিটটা এসআই, তাহলে কেজি স্কোয়ার পার কেজি স্কোয়ার। বোঝা গেছে? এটি ছিল জি এর ভ্যালু। এই যে মহাকর্ষের সূত্র আবিষ্কারের মোটামুটি 71 বছর পর হেনরি ক্যাভেন্ডিশ বলে একজন সায়েন্টিস্ট এর ভ্যালু বের করেছিলেন। হলো। আচ্ছা, এই যে জি সমান কি বললাম? এফ আর স্কোয়ার বাই এম এম। এই যে জি, এটা কি বলে? সার্বজনীন ধ্রুবক। কেন? কারণ এই জি এর ভ্যালু হরেকটা জায়গায় একই। যেমন এই যে জি এর ভ্যালু, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই জি স্থান ভেদে এর মান পরিবর্তন হয়, কিন্তু জি এর যে আমরা ভ্যালুটা পেলাম 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এর ভ্যালু পৃথিবীর যে কোনো জায়গায় একই, কোনো পরিবর্তন নাই। তাহলে এই জন্য একে সার্বজনীন ধ্রুবক বলা হচ্ছে। আচ্ছা, এই যে মহাকর্ষের যে আমরা ফর্মুলাটা পেলাম, এটার কিছু প্রকৃতি আছে। এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল মানে সেন্টার টু সেন্টার কাজ করে। মানে এইখানে যদি একটা বস্তু হয় আর এইখানে একটা বস্তু হয়, তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার কাজ করবে। এমন নয় যে বস্তু এইখান থেকে এরকম ভাবে কাজ করছে। হলো। আচ্ছা, আরো একটা কথা বলি, এই মহাকর্ষীয় বল সবসময় আকর্ষণ ধর্মী। মানে মানে এ কখনো বিকর্ষণ করবে, শুধু আকর্ষণ ধর্মী অনলি, মানে বিকর্ষণ নয়। যেমন যদি আমরা কুলম্বের সূত্র সে আমরা পড়ছিলাম, এফ সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। এই যে দুটো চার্জ বা আধান ছিল, এগুলা একে অপরকে কি করছে? হয় আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। কিন্তু মহাকর্ষীয় বল শুধুমাত্র আকর্ষণ ধর্মী। তাহলে যদি বলের প্রকৃতি বলি, তাহলে এক নাম্বার হচ্ছে আকর্ষণ ধর্মী। আকর্ষণ ধর্মী, বুঝা গেছে? 2 নাম্বার হচ্ছে কি বললাম? কেন্দ্রীয় বল। কেন্দ্রীয় বল মানে ওই যে বললাম সেন্টার টু সেন্টার কাজ করে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এটা পয়েন্ট মাসের জন্য ভ্যালিড, মানে পয়েন্ট মাসের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে কি? যেমন খুব ক্ষুদ্র ক্ষুদ্র মাসের জন্য এটা ভ্যালিড। যেমন তোমরা বলবে সেটা কিরকম? এখানে আমাদের পৃথিবী আছে মনে করো, আর এই যে সূর্য আছে, এরা একে অপরকে পয়েন্ট মাস ভাবে। কেন? কারণ এরা এত দূরে আছে একে অপর থেকে, তার জন্য এরা একে অপরকে পয়েন্ট মাস মনে করে। হলো। এইসব ছিল নিউটনের মহাকর্ষীয় যে বলটা, তার প্রকৃতি এরূপ ছিল। আচ্ছা, এইগুলো ছিল মহাকর্ষীয় বলের প্রকৃতি। আরেকটা প্রকৃতির সাথে আছে, সেটা হচ্ছে
যে মহাকর্ষীয় বল মাধ্যমের উপর নির্ভর করে না, মানে ওর একটা বস্তু আর একটা বস্তুর মাঝে যে কি কোন মাধ্যম আছে তার উপর নির্ভর করে না। হলো, চলো পরে আবার কিছু জিনিস করা যাক। যে এই যে আমরা পেলাম এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এই যে জি এর আমরা একক বার করেছি, কি করেছি, এফ আর স্কোয়ার এম এম, এটা দিয়ে আমরা একক কি বার করলাম, বলের একক নিউটন। আচ্ছা, দূরত্বের একক, দূরত্ব স্কোয়ার আছে মানে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা, এটা গেল এসআই এককে, এর এসআই পদ্ধতির একক। সিজি তোমরা বার করতে পারবে। মাত্রাটা বার করে দেখাচ্ছি, মাত্রা কি হবে, তাহলে বলের একক মানে নিউটন, বলের মাত্রা কি হবে, এম এল টি মাইনাস টু। বুঝতে পারছো, এটা মুখস্থ করতে হবে প্রথম, যেমন মুখের ডগায় থাকে বলের মাত্রা বলতে এম এল টি মাইনাস টু যেমন মাত্রা আছে, আমরা কি আবার একক মাত্রা পড়বো না। আচ্ছা, তারপর এখানে আছে আর মানে দূরত্বের মাত্রা, তার স্কোয়ার আছে মানে এল এর স্কোয়ার। বুঝতে পারছো, নিচে হবে ভর মানে এম, তার স্কোয়ার, এটার মাত্রা। বুঝে আছে। তারপর দেখো এটা একটু ক্যালকুলেট করি, তাহলে এটা কি হবে, এই এম যদি উপরে যায় তাহলে এম মাইনাস ওয়ান হয়ে গেল। আচ্ছা, এল এখানে আছে আর এল স্কোয়ার আছে মানে এটা এল কিউ হয়ে গেল। বুঝা গেছে। আচ্ছা, টি মাইনাস টু, এইটা হয়ে গেল এই জি এর মাত্রা, একক হয়ে গেল ওইটা। বুঝা গেছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার সত্যিই কি পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে, আর যদি করছে তার মানটা বার করে দেখানো। তাহলে চলো ওইটা আমরা বার করাই। আমরা ধরে নিচ্ছি এটা চাঁদ, এখানে এখানে পৃথিবী। এদের মধ্যে সত্যি কি কিছু আকর্ষণ বল কাজ করছে, তার ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমত এদের দূরত্ব জানতে হবে, কারণ যদি আমরা এই শেষে তো এই ফর্মুলায় লাগাবো, এফ সমান জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। এটা পৃথিবীর ভরটা বড় হাতের এম লিখবো, চাঁদের ভরটা স্মল লেটার এম। হলো, তাহলে এর ভর জানতে হবে, এর ভর জানতে হবে, আর এদের মধ্যে দূরত্ব জানলেই আমরা এদের মধ্যে আকর্ষণ বল কত হবে সেটা বের করতে পারবো। তো পৃথিবী আর চাঁদের দূরত্বটা আমরা অলরেডি জেনে পেয়েছি 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার, এটা পাওয়া গেছে। ভর হবে 5.972 ইন্টু 10⁻24 কেজি। হলো, চাঁদের একটা ভর আছে, চাঁদের ভরটা হচ্ছে তোমাদের 3.462 মোটামুটি এরকম ভাবে একটা ইন্টু 10⁻22 কেজি। বুঝা গেছে। আচ্ছা, এখন যদি আমরা এই ফর্মুলায় লাগাই তাহলে আমরা দেখব, আচ্ছা জি এর ভ্যালু আমরা জানি 6.67 ইন্টু 10⁻−11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। হলো, আচ্ছা পৃথিবীর ভরটা লিখবো, এটা অনেক অনেক বইয়ে 6.00 10⁻24 কেজি এটাও আছে, তো যে কোনোটা ধরলেই হয়, মোটামুটি একদম অ্যাপ্রোপ্রিয়েট তো আমরা এত কেজি বলে বলতে পারি না। তাহলে 5.972 ইন্টু 10⁻24 কেজি পৃথিবীর ভর হয়ে গেল, চাঁদের ভর হলো। এরপর আমাদের পৃথিবীর হলো এবং গ্রেভিটেশন মান হলো, তাহলে চাঁদের ভর হবে 3.5
462 ইন্টু 10^22 কেজি হলো। আচ্ছা, এরপর এদের মধ্যে দূরত্বের স্কোয়ার করতে হবে। তার দূরত্ব কত আছে? 3.85 ইন্টু 10^5 কিমি। এই যে এটা কিলোমিটারে আছে, এটাকে আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে। তো এটা মিটারে আনলে 10^8 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আবার এটার স্কোয়ার আছে, মানে মিটারের স্কোয়ার। দেখো, এই মিটার স্কোয়ার, এই মিটার স্কোয়ার গেল, এইখানে দুটো কেজি 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 স্কোয়ার, আর এইদিকে পার কেজি স্কোয়ার আছে। বা এটাকে আমরা যদি আমরা এরকম ভাবে লিখি যে কেজি -2, পাওয়ারটাকে এরকম ভাবে লেখা যায়, তাহলে এইটা এইটা আর এটা কাটাকাটি যাবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা পাবো আমরা 19.851 ইন্টু 10^19। এই যে এককটা নিউটন বাঁচলো সেটা। তাহলে দেখো, তোমাদের মনে যে ভাবনাটা ছিল যে পৃথিবী আর চাঁদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কত? 19.851 ইন্টু 10^19 নিউটন। এই পরিমাণ আকর্ষণ বল দ্বারা পৃথিবী চাঁদকে আকৃষ্ট করে রেখেছে। এবং তোমাদের মনে আরো প্রশ্ন হচ্ছে, স্যার আমার আর তার কি আকর্ষণ বল কোনো কাজ করবে? তাহলে দেখো, তাহলে কি কি জানতে হবে? তোমার ভর জানতে হবে, আর যার সঙ্গে তুমি আকর্ষণের গল্প করছো তার তার ভর জানতে হবে। তো মনে করো তোমার ভর কত? ধরো আমার যদি ধরি, আমার ওয়েট হচ্ছে তোমার 60 কেজি, অপরপক্ষে যে মোটামুটি ওই রকমই ধর, বা আমি যদি বেশি ধরলাম 80 কেজি, আর কত হবে? হলো, আমাদের মধ্যে দূরত্ব যেই থাকুক, ধরো যদি আমাদের মধ্যে যদি 1000 মিটারেই থাক, 1000 মিটার, তার স্কোয়ার হবে। হলো, কিন্তু এইখানে দেখো যে জি এর ভ্যালুটা আছে 6.67 ইন্টু 10^-11। অনেক ছোট এটা, এটাকে খেয়ে নেবে একাই। তোমরা ক্যালকুলেট করে দেখে নিও এটা, বুঝতে পারলে? তো আমাদের আমাদের যে আমরা যে কোনো একটা বস্তুর সাথে আমরা আকর্ষণ বল ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে সে তার মানটা এতই কম বার হবে, তার জন্য আমরা একে অপরকে আকৃষ্ট বলে, মানে আকৃষ্ট করছি বলে বুঝতে পারি না। কিন্তু পৃথিবীর ভর যদি আমরা যখন আমরা লিখলাম যে কত লিখলাম, 5.962 কিরকম ছিল মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট, আমরা এইটা লিখলাম 6.0 ইন্টু 10^24 কেজি। তো এর সাথে যখন এটা ক্যালকুলেট করছি, তখন কম্পেয়ার করে কিছু একটা আমরা আকৃষ্ট ভ্যালু পাচ্ছি। বুঝতে পেরেছো? তো এই ছিল মহাকর্ষ সূত্র। দেখো, বইয়ে তো একটু অন্যমতো ভাবে আছে। বইয়ে তোমাদের এরকম একটা বস্তু ধরেছে, ইয়ার ভর ধরে দিয়েছে তো M1, এইখানেও একটা বস্তু ধরেছে, ইয়ার ভর ধরেছে M1। আমি যে বললাম না তোমাদেরকে যে নিউটন যে ফর্মুলাটা জেনারেলাইজ করেছিলেন পরে সবার জন্য, সেই ফর্মুলাটা তোমাদের বই দেওয়া আছে, এবং বইয়ে সুন্দর ভাষায় লেখা আছে, এই পৃথিবীতে প্রত্যেক বস্তু একে অপরকে, এই মহাবিশ্বের প্রত্যেক বস্তু একে অপরকে আকর্ষণ করে, এবং সেই আকর্ষণ বলের মান এই বস্তু দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কোথা থেকে এলো ব্যাপারটা জানতে পারলে তোমরা? সেই যে মহাকর্ষের সৃষ্টির রহস্য এরিস্টটল থেকে নিউটন এসে দিয়েছেন। তার মানে এখন তোমরা বলতে পারো যে নিউটন এটা একার মানে ফর্মুলা নয়, ক্রেডিটটা শুধু নিউটনের নয়, নিউটন তো উপর উপর সবকিছু জেনে শেষে আমাদেরকে ফর্মুলা দিয়েছেন। বুঝতে পেরেছো? তো এই সব ছিল ঘটনা। এখন এখান থেকে তোমাদেরকে প্রচুর অঙ্ক আসবে এই ফর্মুলা থেকে। এফ সমান G/m/r²। তোমরা এর ভর দেওয়া থাকলো, এর মান তো তোমরা জানোই, এদের মধ্যে দূরত্ব, এদের মধ্যে আকর্ষণ বার করতে পারবে তোমরা। বাচ্চাদের খেল হচ্ছে এগুলা। হ্যাঁ, আমরা একটা ভালো অঙ্ক করি, চলো। আমরা আশা করছি যে তুমি এইসব অঙ্কগুলো পারবে, যে জেনারেল যে অঙ্কগুলো, দুটা বস্তুর ভর দেওয়া থাকলো, ওদের মধ্যে দূরত্ব দেওয়া থাকলো, তাহলে তাদের আকর্ষণ বল কত হবে, বা এই ফর্মুলা থেকে যে কোনো একটা দিয়ে থাকবে না, বাকি তোমরা সবগুলা যে যদি এরকম থাকে, ধরো M/r², ধরো এইটা থাকলো নাই, বা যে কোনো একটা এরকম ভাবে। আচ্ছা, অঙ্ক আমরা পরে করব, একটা স্ট্যান্ডার্ড অঙ্ক করে আজকে ক্লাস আমরা
এখানে শর্ত দিব। প্রশ্নটা হচ্ছে এরকম, এইখানে একটা বস্তু রাখলাম যার ভর m, এইখানে আরো একটা বস্তু আছে যারও ভর m। বুঝতে পারলে? এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, হলো, তাহলে তো আকর্ষণ বলের মান তোমরা জানো, F সমান G ইন্টু m1 m2 বাই r স্কয়ার। প্রশ্নটাই বলা হচ্ছে যে এর 1/3 ভর এইদিকে কনভার্ট করা হলো। কত ভর? 1/3 ভর এইদিকে কনভার্ট করা হলো, তখন তাদের আকর্ষণ বলের মান কত হবে ভর কনভার্ট করার পর? তাহলে এর ভর m ছিল, ওরও ভর m ছিল, এর 1/3 ভর একে দেওয়া হলো, তখন এর ভর কত হবে? এর ভর ছিল প্রথমে m, তার থেকে কত কাটলাম? m/3। এই পরিমাণ ভর 1/3 এদিকে কনভার্ট করানো হয়েছে, তাহলে এর নিউ ভর হয়ে গেল এটা। আচ্ছা, এর তখন কত হবে? m প্লাস m/3, কারণ এর 1/3 ভর একে কনভার্ট করানো হয়েছে, একে দেওয়া হয়েছে। আচ্ছা, তখন এটা কত হবে? 3m মাইনাস m/3। এর কত হলো? 3m প্লাস m, মানে এটা হয়ে গেল তোমার 4m/3, এটা হয়ে গেল তোমার 2m/3। হলো, এখন এদের মধ্যে আকর্ষণ বলের মান কত হবে? আমরা লিখি F সমান G এর ভ্যালু ওইটাই থাক, মানে ভ্যালু বসাচ্ছি না, আমরা জি লিখছি কারণ দরকার নেই, শুধু কত কি হবে সেটা বার করতে বলেছে। তাহলে জি, আচ্ছা, এই বস্তুটার ভর কত হলো? 2m/3 ইন্টু ওই বস্তুটার ভর কত? 4m/3 বাই r স্কোয়ার। হলো, তাহলে দেখো ক্যালকুলেশন করি কত হচ্ছে। চলো জি আর আরটাকে আমরা সাইডে নিয়ে এলি। হলো, এখানে কত বাঁচলো? ওইদিকে 4 দুগুণে 8m/9। তো এটাকে বার করি আমরা, মানে এরকম ভাবে লেখা যেতে পারে, একটু স্ট্যান্ডার্ড ভাবে যদি লিখি আমরা, তাহলে 8m 8/9, হলো 8/9 জি m স্কোয়ার বাই আর। এটা নতুন যে ভর হয়েছিল তার মধ্যে আকর্ষণ বলের মান, এটা 8/9 gm/r, বা এটাকে আমরা এফও লিখতে পারি, এত এত আকর্ষণ বল কাজ করছে। এই প্রশ্নটা ছিল তোমাদের 2022-এর জেইই মেনের কোশ্চেন। বুঝা গেছে? আর ওই মতো প্রচুর আমরা অঙ্ক করব। আপাতত আজকের ক্লাস এখানটায় আমরা রাখছি। পরের যে ক্লাস হবে সেটি আমরা এই যে স্মল জি আর এই জি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আর আমরা দেখব যে পৃথিবী থেকে উপরে যদি যত উপরে যাই তখন আকর্ষণ বলের মানটা কেমন হবে, পৃথিবী যদি গভীরে যায় তখন আকর্ষণ বলের মান কেমন হবে। এরপর এই যে চ্যাপ্টারটা আছে কন্টিনিউ চলতে থাকবে। আমি চেষ্টা করব যে ভিডিও কন্টিনিউ করার। আজকে ফার্স্ট লেকচার হলো, কেমন লাগলো জানি না, তোমরা কমেন্টে জানিও। ধন্যবাদ, থ্যাংক ইউ।